প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চ্যাপ্টার 8 এর এক্সাইটেশন অফ এ সিনক্রোনাস মোটর এই টপিকসটা আলোচনা করব। তো প্রথমেই আছে টাইপস অফ টর্কস। সিনক্রোনাস মোটর যেসব টর্কস ডেভেলপ করে সেই সব টর্কস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো টর্কস মানে হচ্ছে এক ধরনের ফোর্স যেটা মোটরের রোটরকে একই ডিরেকশনে ঘোরাতে চেষ্টা করে। তো স্টার্টিং টর্ক কাকে বলে? It is torque developed by the motor when full voltage is applied to its stator winding is called as starting torque. যখন একটা মোটরে ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন মোটরের রোটরটা যে টর্কের ডেভেলপ করে সেটাকে বলা হচ্ছে স্টার্টিং টর্ক। রানিং টর্ক, ইট ইজ টর্ক ডেভেলপ বাই দ্য মোটর আন্ডার দ্য রানিং কন্ডিশন। একটা মোটর যখন সিনক্রোনাস স্পিডে চলে যায় তখন যে টর্কটা ডেভেলপ হয় তাকে বলা হয় রানিং টর্ক। পুলিং টর্ক, পুলিং টর্ক হচ্ছে একটা সিনক্রোনাস মোটরকে প্রথমে আমরা ইন্ডাকশন মোটর হিসেবে চালনা করব। তোমরা জানো ইন্ডাকশন মোটরের রোটর স্পিডটা স্ট্যাটর ফ্লাক্সের স্পিড থেকে একটু কম থাকে। তো এরপরে ইন্ডাকশন মোটর হিসেবে অপারেট করার পরে আমরা সিনক্রোনাস মোটর হিসেবে এটাকে অপারেট করব। তো তখন যে টর্কটা দরকার হয় সেটাকে বলা হচ্ছে পুলিং টর্ক। দেখো এখানে বলা হয়েছে at starting synchronous motor started as a synchronous motor till it runs 2 to 5% below synchronous speed। মানে প্রথমে এই সিনক্রোনাস স্পিড থেকে 2 থেকে 5% এর নিচে এই ইন্ডাকশন মোটরটাকে চালনা করা হয়। আফটারওয়ার্ডস এক্সাইটেশন ইজ সুইচড অন। এরপরে এই মোটরটাকে এক্সাইটেশন দেওয়া হয়। এর ফলে কি হয়, রোটর pulls into steps with synchronously that amount of torque in which motor steps is called pulling torque। তো এই অবস্থায় যখন এক্সাইটেশন অন করা হয় তখন যে মোটরের যে টর্কটা ডেভেলপ করে সেটাকে বলা হচ্ছে পুলিং টর্ক। আর পুল আউট টর্ক কোনটা? পুল আউট টর্ক হচ্ছে দ্য ম্যাক্সিমাম টর্ক অন হুইচ মোটর ক্যান ডেভেলপ উইথাউট পুলিং আউট স্টেপস অর সিনক্রোনিজম ইজ কল্ড অ্যাজ পুল আউট টর্ক। দ্য ম্যাক্সিমাম টর্ক, এটা কত ক্লাসে বলেছি যে ম্যাক্সিমাম টর্কটা যখন মোটর ডেভেলপ করে এবং এই টর্কের বেশি হলে সেই মোটরটা সিনক্রোনিজম অবস্থা থেকে বিচ্যুত হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস পুল আউট টর্ক সাধারণত এই লোড অ্যাঙ্গেলের পরিমাণ 90 ডিগ্রি থেকে বেশি হলে তখন পুল আউট টর্কটা ডেভেলপ করে। এখন আমাদের নেক্সট টপিকস এফেক্ট অফ এক্সাইটেশন অন আর্মেচার কারেন্ট এন্ড পাওয়ার ফ্যাক্টর আন্ডার নর্মাল এক্সাইটেশন, আন্ডার এক্সাইটেশন এন্ড ওভার এক্সাইটেশন। আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবং এই তিনটা ক্ষেত্রে আমরা দেখব যে আর্মেচার কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর এর কি অবস্থা হয় যখন আমরা এক্সাইটেশন গুলো চেঞ্জ করব। প্রথমে আসি নর্মাল এক্সাইটেশন। তো নর্মাল এক্সাইটেশন এর আগে আমাদের যেহেতু আমরা এক্সাইটেশনটাকে ভ্যারি করব তখন আমাদের লোডটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। লোডটা কি? লোডটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার ড্রন বাই মোটর। এটা হচ্ছে আমাদের লোড। একটা মোটর কি পরিমাণ পাওয়ার কনজিউম করে, তো সেই লোডটা যেহেতু কনস্ট্যান্ট রাখবো তাহলে আমাদের এই পাওয়ারের মানটা যেমন ভি আই কস ফাই এই মানটা আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। দ্যাট মিনস এখানে সাপ্লাই ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে আর আই কস ফাই এই টোটালটার গুণফল এটা কনস্ট্যান্ট ধরতে হবে। তো এই লোডটাকে কনস্ট্যান্ট ধরে আমরা এই ভেক্টর ডায়াগ্রামটা ড্র করব। তো হয় এক্সাইটেশন ইজ চেঞ্জড, দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ ইবি চেঞ্জড। তো যখন আমরা এক্সাইটেশনটাকে চেঞ্জ করব ইবিটাও চেঞ্জ হবে। আমি গত ক্লাসে এক্সপ্লেন করেছি ইবি সমানুপাতিক হচ্ছে ফাই, ফাই সমানুপাতিক হচ্ছে ফিল্ড কারেন্ট। ঠিক আছে, তো এই ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করে আমরা এই ইনডিউসড ইএমএফটাকে চেঞ্জ করতে পারবো। আবার নেক্সট পয়েন্টে বলা হচ্ছে দ্য লোড অ্যাঙ্গেল আলফা ইজ অলসো কনস্ট্যান্ট ফর এ কনস্ট্যান্ট লোড। আমরা যেহেতু লোডটাকে কনস্ট্যান্ট রাখবো সেহেতু আমাদের আলফা অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট থাকবে। গত ক্লাসে আমরা দেখেছিলাম লোডটাকে যখন আমরা ভ্যারি করছিলাম আমাদের আলফা অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছিল। তো ER ইকুয়াল টু রেজাল্টেন্ট ভোল্টেজ বিটুইন ভি অ্যান্ড ইবি, এটা ইকুয়াল টু আবার IAZS। থিটা মানে হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন ER অ্যান্ড IA। এই টার্মগুলোর সাথে আমরা গত ক্লাসে পরিচিত হয়েছিলাম। এখন এই ইকুয়েশনটা ভি মাইনাস ইভি ইকুয়াল টু ER। ঠিক আছে, আমরা এই ভি এই সাপ্লাই ভোল্টেজ ভি এবং ইবি এর মধ্যে আমরা এই রেজাল্টেন্ট ভোল্টেজ ERটাকে আমরা এখন ড্র করব।
তো প্রথমেই দেখি কেস 1, মানে নর্মাল এক্সাইটেশন। নর্মাল এক্সাইটেশনের জন্য আমরা জানি যে ইবি এবং ভি এটা ইকুয়াল পজিশনে থাকে। তো দেখো তোমরা ইকুয়াল ম্যাগনিটিউড ভি এবং এবি, এটা ইকুয়াল ম্যাগনিটিউড। এখন এই লোডটা, এই ডেল অ্যাঙ্গেলটা হচ্ছে আগে যে পজিশনে ছিল আর এখন যে পজিশনে আছে সেই পয়েন্টের ডিফারেন্স হচ্ছে এই লোড অ্যাঙ্গেল। আর এই যে ইবি এবং ভি এর মধ্যবর্তী যে ভেক্টর ডায়াগ্রামটা, রেজাল্টেন্ট ভেক্টরটা, সেটাকে বলা হচ্ছে ইআর। এবং ইআর এবং এই ইআর এবং করেসপন্ডিং আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা বা ইন্টারনাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এবং ভি এবং আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এই ফাই, ঠিক আছে। তো এখন বলা হচ্ছে when the excitation is adjusted in such a way that EV equal to V, এক্সাইটেশনটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে ইবি এবং ভি দোনোটাই ইকুয়াল হয়। দিস ইজ শোন ইন ফিগার এ। IA lags V by an angle phi। এখানে IA ভি থেকে ফাই অ্যাঙ্গেল ল্যাগ করেছে। কেন ল্যাগ করেছে? আমরা ধরে নিয়েছি সার্কিটটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিটে আমরা জানি যে রেজিস্টিভ কম্পোনেন্টের মানটা প্রায় নেই বললেই চলে। সেজন্য ইআর এবং ফাই, এই আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা প্রায় 90 ডিগ্রি ধরা হয় এবং আইএটা ইআর থেকে এই ল্যাগিং পজিশনে আছে বা পেছনে আছে। তো এখন আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে বলা হচ্ছে কেস 2, দ্যাট মিনস যখন এক্সাইটেশন ভোল্টেজটাকে এই সাপ্লাই ভোল্টেজ থেকে কম করে রাখা হয়েছে বা আন্ডার এক্সাইটেশন, ঠিক আছে, তখন কি অবস্থা হবে। দেখো এক্সাইটেশন ভোল্টেজটাকে যদি কম করা হয় তখন এই ইবি এর মানটা কম হবে, ঠিক আছে। এক্সাইটেশন যদি কম প্রয়োগ করা হয় তখন ইবি এর মানটা এই ভি এর মানটা থেকে কম হবে, ঠিক আছে। তাহলে কম হলে কি হবে? এখানে বলছে দ্য মোটর ইজ সেড টু বি আন্ডার এক্সাইটেড, রেজাল্টেন্ট ইআর অ্যাডভান্সড ইন ক্লকওয়াইজ ডিরেকশন অ্যান্ড অ্যাজ এন অ্যাঙ্গেল থিটা ইজ কনস্ট্যান্ট। ইআর এবং আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আইএ ইজ অলসো মুভস ইন ক্লকওয়াইজ ডিরেকশন। এখন বলছে যে ইআর এবং আইএ দুইটাই কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে আন্ডার এক্সাইটেশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে দেখো যখনই এই ই এর মানটা ছোট হতে থাকবে, ঠিক আছে, ইয়ার এর মানটা যখনই ছোট হতে থাকবে এই আই এর মানটা কিন্তু নিচে নামতে থাকবে এবং ইয়ার এর মানটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে থাকবে। কেন নিচে নামতে থাকবে? এটা যখন ছোট হতে থাকবে এটা রেজাল্টেন্ট মানটাও কিন্তু এদিকে সরতে থাকবে, ক্লকওয়াইজ ডিরেকশনে সরতে থাকবে। ফলে এই কনস্ট্যান্ট রেখাগুলো মিলানোর জন্য আই এর মানটাও কিন্তু নিচের দিকে নামতে থাকে। তো এই রেখাগুলো কি আমি তোমাদের আগে এক্সপ্লেন করিনি, এখন বলছি। দেখো এই রেখাগুলো হচ্ছে কনস্ট্যান্ট লাইন। এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অরিজিন লাইন, একটা হচ্ছে আইএ কস ফাই লাইন, আর একটা হচ্ছে ভি, টার্মিনাল ভোল্টেজ ভি এর রেফারেন্স লাইন। আমরা প্রথমেই বলে নিয়েছি যে লোডটাকে কনস্ট্যান্ট রাখবো, দ্যাট মিনস পাওয়ারটাকে কনজিউম কনস্ট্যান্ট রাখবো। তার মানে পি এর যে উপাদানগুলো আছে ভি, ঠিক আছে, এটা হচ্ছে বি এর লাইন, এবং আই এ কস ফাই এই লাইনগুলোকে আমরা কনস্ট্যান্ট রাখবো। সেই জন্য আমরা কতগুলো ডটেড রেখা ড্র করেছি যে এই লাইনগুলো সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো প্রথমে দেখো, প্রথমে আমরা নর্মাল এক্সাইটেশনের ক্ষেত্রে দেখেছি নর্মাল এক্সাইটেশন থেকে যখন আন্ডার এক্সাইটেশনে দিচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ইআর এর যে ভ্যালুটা ছিল আর আন্ডার এক্সাইটেশনের ফলে ইআর এর ভ্যালুটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে সরে আসছে। যেহেতু ইবি এর মানটা কমছে, ইআর এর মানটা ক্লকওয়াইজ ডিরেকশনে সরছে, ফলে আই এর মানটাও ক্লকওয়াইজ ডিরেকশনে সরছে। এর ফলে কি হচ্ছে, এখানে এই ফাই এর মানটা বেড়ে যাচ্ছে। ভি এবং আই এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। এখানে কি বলা হচ্ছে দেখো, অ্যাঙ্গেল পাই ইজ ইনক্রিজড অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইজ ডিক্রিজড। যেহেতু এই ফাই এর মানটা বেড়ে যাচ্ছে তাহলে কস ফাই এর মানটা কমে যাচ্ছে বা পাওয়ার ফ্যাক্টরের মানটা কমে যাচ্ছে। টু মেইনটেইন আই এ কস ফাই কনস্ট্যান্ট আই এ ইজ ইনক্রিজড। আমরা প্রথমেই ধরে নিয়েছি যে আই এ কস ফাই টার্মটা কনস্ট্যান্ট থাকবে। তো একটা টার্ম যেহেতু ডিক্রিজড হচ্ছে আরেকটা টার্ম আমাকে অবশ্যই ইনক্রিজ করতে হবে। আরেকটা টার্ম কি? আই। তো এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য এই কস ফাই এর মানটা যেহেতু কমে যাচ্ছে তাহলে এই আই এর মানটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, ঠিক আছে। দেয়ারফর ফর লোয়ার ভ্যালুস অফ এক্সাইটেশন আই ইনক্রিজেস অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইজ ল্যাগিং ইন নেচার। দ্যাট মিনস আমরা যখন আন্ডার এক্সাইটেশন দিচ্ছি তখন আই এর মানটা ইনক্রিজ হচ্ছে, আই এর মানটা ইনক্রিজ হচ্ছে,
দ্যাট মিনস ইবির মানটা যত কমতে থাকবে আয়ের মানটা কিন্তু এদিকে তত সরতে থাকবে, ততই কিন্তু এই পজিশনে এই আয়ের মানটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এটা ল্যাগিং পজিশন শো করছে। এরপরে আমরা নেক্সট কেসে যাচ্ছি। নেক্সট কেস ছিল আমাদের ওভার এক্সাইটেশন। যখন মোটরকে ওভার এক্সাইটেড করা হয় তখন ইয়ার ইজ মুভড ইন এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাজ অ্যাঙ্গেল থিটা ইজ কনস্ট্যান্ট। যেহেতু ইয়ার এবং এই আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা কনস্ট্যান্ট আছে, সেহেতু ইবি এর মানটা যখন আমরা বাড়িয়ে দিচ্ছি ভি থেকে, ইবি এর মানটা দেখো অনেক বেড়ে যাচ্ছে। তো এখান থেকে যে লাইনটা ড্র করেছি, আবার এই ভি থেকে যে লাইনটা ড্র করেছি, দুইটা পয়েন্টের ইন্টারসেক্ট ইয়ার, এটা দেখা যাচ্ছে যে এই ইবি এর মানটা বাড়ার সাথে সাথে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সরে যাচ্ছে। আর এখানে থিটা অ্যাঙ্গেল বজায় রাখার জন্য আইটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, আইটা উপরের দিকে উঠে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আইটা কিন্তু লিডিং পজিশনে চলে যাচ্ছে। ভি থেকে যখন আইটা আগে থাকবে তখন আমরা বলবো লিডিং পজিশন। দেখো এখানে লিখেছে আই ইজ অলসো মুভিং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, আই লিডস ভোল্টেজ বাই এন অ্যাঙ্গেল ফাই। এখন বলা হচ্ছে অ্যাঙ্গেল ফাই ইজ ইনক্রিজড অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইজ ডিক্রিজড। তো ওভার এক্সাইটেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আই এর মানটা বেড়ে যাচ্ছে। এখানে আই এর মানটা সবচেয়ে কম, এই এই পজিশনে রেফারেন্স লাইনে কম। নিচের দিকে যখন নামছিল আন্ডার এক্সাইটেশনে তখনও আই এর মানটা বেড়ে বেড়ে যাচ্ছিল। যখন এক্সাইটেশন ভোল্টেজ কমাচ্ছিলাম, ইবি এর মানটা কমাচ্ছিলাম, তখন এটা আই এর মানটা বেড়ে যাচ্ছিল। আবার যখন এক্সাইটেশন বাড়াচ্ছিলাম তখন আই এর মানটা কমতে 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 এই পজিশনে এসে সর্বোচ্চ কমবে। ঠিক আছে, হ্যাঁ, ইবি এর মানটা যখন আমরা বাড়াচ্ছি তখন আই এর মানটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, কারণ ইয়ার এর মানটাও আস্তে আস্তে এন্টি ক্লকওয়াইজ সরছে, উপরের দিকে উঠছে। হ্যাঁ, এরপরে এই ওভার এক্সাইটেশনে গিয়ে যখন ভি থেকে অনেক বেশি বেড়ে যাবে তখন কি হবে, তখন এটা আরো উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, প্রথমে সে আই এর মানটা এই ইবি এর সাথে সাথে ইবি এর মানটা বাড়ছিল, আই এর মানটা কমছিল। ঠিক আছে, এই পজিশনে এসে কি হবে, সে কিন্তু আবার ইনক্রিজড হওয়া শুরু করবে। দ্যাট মিনস ওভার এক্সাইটেশনে যখন দিব তখনও কিন্তু আয়ের মানটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এখন কি বলছে, দেয়ারফর এখানে ওভার এক্সাইটেশন আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ আই ইনক্রিজেস অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং এর নেচার। তো যেহেতু এখানে পাওয়ার ফ্যাক্টরটা লিডিং হচ্ছে, সেহেতু এই ওভার এক্সাইটেশন এই কন্ডিশনটাকে আমরা সিনক্রোনাস কন্ডেন্সার হিসেবে ইউজ করতে পারি, বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কাজে এই ইউজ করতে পারি। ওভার এক্সাইটেশনে সিনক্রোনাস মোটরকে অপারেট করে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কাজে ইউজ করতে পারি। তো এখন আসি আমরা নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, দ্যাট মিনস ER is slightly greater than V। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কি হবে দেখো, যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে তখন IA এবং বি এর মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল থাকবে না। ঠিক আছে, IA এবং বি একটা আরেকটার সাথে ইন ফেজে থাকবে। ঠিক আছে, কিন্তু এই পজিশনে আমরা ধরে নিচ্ছি যে বি এর মানটা বি থেকে স্লাইটলি বড়। ঠিক আছে, স্লাইটলি বড়। ঠিক আছে, এখন এখানে কি হচ্ছে দেখো, এখন এখানে কি বলছে দেখো, দ্য এক্সাইটেশন ফর হুইচ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর ইজ ইউনিটি ইজ কল্ড অ্যাজ নর্মাল এক্সাইটেশন। ঠিক আছে, যেই এক্সাইটেশন প্রয়োগ করলে IA এবং বি এর মানটা একটা আরেকটার সাথে ইনফেজে থাকবে, সেই এক্সাইটেশনকে বলা হচ্ছে এই ক্রিটিক্যাল এক্সাইটেশন। দেন IA ইজ ইন ফেজ উইথ ভি। ঠিক আছে, এখন আমরা এই চারটা কন্ডিশনকে একসাথে আমরা একটু আলোচনা করব। দেখো এখানে নর্মাল এক্সাইটেশনে যে পজিশন ছিল, কোনো চিত্রেই কিন্তু ABCD এখানে লোড অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে লোড অ্যাঙ্গেলটাকে আমরা ফিক্সড রেখেছি, লোডটাকে ফিক্সড রেখেছি। হ্যাঁ, IA cos phi এবং ভিটাকে ফিক্সড রেখেছি। এখন আমরা যদি ফিল্ড কারেন্টটাকে বাড়াই তখন ইবি এর মানটা বাড়ছে। ফিল্ড কারেন্টটাকে বাড়ালে ইবি এর মানটা বাড়বে, এবং ফিল্ড কারেন্টটাকে কমালে ইবি এর মানটা কমবে। ঠিক আছে, ফিল্ড কারেন্টটাকে কমালে ইবি এর মানটা কমবে। এখন এই আন্ডার এক্সাইটেশনে যখন ইবি এর মানটা কম ছিল তখন আই এর মানটা দেখো, আন্ডার এক্সাইটেশন আই এর মানটা ইনক্রিজড হয়েছিল এবং ফাই এর মানটাও ইনক্রিজড হয়েছিল।
আবার ওভার এক্সাইটেশনেও আই এর মানটা ইনক্রিজড হয়েছিল কিন্তু অপোজিট ডিরেকশনে, ঠিক আছে, লিডিং ডিরেকশনে, এবং পাই এর মানটাও কিন্তু বেড়ে গিয়েছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্রিটিক্যাল পজিশন। ক্রিটিক্যাল পজিশনে যেহেতু ইবি এর মানটা ভি থেকে স্লাইটলি গ্রেটার দেন, সেহেতু এখানেও কিন্তু এখানে একটা এই যে থিটা অ্যাঙ্গেল ছিল, সেই থিটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি ছিল, ঠিক আছে। তো এখানে এই চারটা কন্ডিশনকে আমরা একটা কার্ভের মাধ্যমে দেখাতে পারি, সেটাকে বলা হচ্ছে ভি কার্ভ এবং ইনভার্টেড ভি কার্ভ, ঠিক আছে। ভি কার্ভ কাকে বলে? যখন আমরা আর্মেচার কারেন্ট এবং ফিল্ড কারেন্টের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা কার্ভের মাধ্যমে শো করব, সেটাকে বলা হচ্ছে ভি কার্ভ। প্রথমে আমরা ভি কার্ভ নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা চিন্তা করি এই ওয়াই এক্সিসে আছে আই এ এবং এক্স এক্সিসে আছে আই এফ, ঠিক আছে, এক্স এক্সিসে আছে আইএফ। তাহলে আমরা এখন এখানে এতক্ষণ যা পড়েছি তা আমরা কার্ভের মাধ্যমে শো করব। আর এই আইএফ এর মানটা যখন কম ছিল তখন আমরা ছিলাম আন্ডার এক্সাইটেশনে, আইএফ এর মানটা যখন বেশি ছিল তখন আমরা ছিলাম ওভার এক্সাইটেশনে, আর মাঝখানে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ক্রিটিক্যাল এক্সাইটেশন। হ্যাঁ, ক্রিটিক্যাল এক্সাইটেশন কখন? যখন ইভি ইকুয়াল টু ভি হয়েছিল, ঠিক আছে। ক্রিটিক্যাল এক্সাইটেশনে আমাদের আর এই পাওয়ার ফ্যাক্টরের মানটা আমরা ইউনিটি পেয়েছিলাম, এবং এই আর্মেচার কারেন্টের মানটা সর্বনিম্ন ছিল কোন পজিশনে? এই ক্রিটিক্যাল এক্সাইটেশন পজিশনে। তো আমরা আঁকার আগে প্রথমে আমরা এই পয়েন্টটাকে চিহ্নিত করব যে আই এর মানটা কম ছিল কোথায়, সর্বোচ্চ সর্বোচ্চ কম ছিল কোথায়? এই পজিশনে সর্বোচ্চ কম ছিল। তোমরা দেখতে পাচ্ছ এই পজিশনে আই এর মানটা সবচেয়ে কম ছিল। এখন এই পজিশন থেকে আমরা যদি আন্ডার এক্সাইটেশনে যাই, হ্যাঁ পেছনে যাই, দ্যাট মিনস আন্ডার এক্সাইটেশনে আইএফ এর মানটা আমরা কমাচ্ছি। আইএফ এর আন্ডার এক্সাইটেশনে তখন কি হবে? আন্ডার এক্সাইটেশনে গিয়ে, সরি এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আন্ডার এক্সাইটেশনে গিয়ে কি হবে? আন্ডার এক্সাইটেশনে গিয়ে এই আই এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। আন্ডার এক্সাইটেশন তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ, আন্ডার এক্সাইটেশনে আই এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকছে। আবার এই ক্রিটিক্যাল এক্সাইটেশন থেকে যখন আমরা ওভার এক্সাইটেশনের দিকে যাব, এই ওভার এক্সাইটেশনের ক্ষেত্রে তখনও কিন্তু আই এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওভার এক্সাইটেশন মানে কি? আমরা ফিল্ড কারেন্টটাকে বাড়াবো, তখনও দেখছি আই এর মানটা উপরের দিকে উঠছে। তার মানে আন্ডার এক্সাইটেশনেও আমার আর এই আর্মেচার কারেন্টের মানটা ইনক্রিজ করছে, আর ওভার এক্সাইটেশনেও আমার আর্মেচার কারেন্টের মানটা ইনক্রিজ করছে। এখন এটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভি এর মতো দেখায় বলে এটাকে ভি কার্ভ বলা হয়। এখন আমরা ইনভার্টেড ভি কার্ভ নিয়ে কথা বলবো। ইনভার্টেড ভি কার্ভ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এবং ফিল্ড কারেন্ট নিয়ে যে কার্ভটা ড্র করা হয়, ঠিক আছে। এই ওয়াই এক্সিসে থাকবে কস ফাই আর এক্স এক্সিসে থাকবে আইএফ, ঠিক আছে। এইটা হচ্ছে যেটা ইনভার্টেড ভি, সেটা হচ্ছে ইনভার্টেড ভি কার্ভ। তো এটা প্রথমে আমরা সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টর কোথায় পাই সেটা আমরা ম্যাক্সিমামটা আগে পয়েন্টটা চিহ্নিত করব, ঠিক আছে। এখানে সর্বোচ্চ পজিশনটা আসে কস ফাই কখন সর্বোচ্চ হয়? যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়, এই পজিশনে গিয়ে পাওয়ার ফ্যাক্টরের মানটা সর্বোচ্চ হয়, ঠিক আছে। তো তো আমরা এই পজিশনটাকেই চিহ্নিত করলাম, এখানে 1, কস ফাই এর মান যখন 1 হয়। এখন দেখো ক্রিটিক্যাল এক্সাইটেশন থেকে যখন নিচের দিকে আসছে, দ্যাট মিনস আন্ডার এক্সাইটেশনের ক্ষেত্রে কি হচ্ছে? আন্ডার এক্সাইটেশনের ক্ষেত্রে আমার এই ফাই এর মানটা বেড়ে যাচ্ছিল, আবার ওভার এক্সাইটেশনের ক্ষেত্রেও আমার ফাই এর মানটা বেড়ে যাচ্ছিল। দ্যাট মিনস দুইটা ক্ষেত্রেই আমার কস ফাই এর মানটা কমে যাচ্ছে। তাহলে দেখো এখানেও ঠিক একই অবস্থা, আন্ডার এক্সাইটেশনে তখন আমার কস ফাই এর মানটা কমে যাচ্ছে, ওভার এক্সাইটেশনেও আমার কস ফাই এর মানটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু একটা ইনভার্টেড ভি এর মতো দেখতে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইনভার্টেড ভি কার্ভ। আলটিমেটলি এই চিত্রটায় আমাদের কিন্তু এই এক্সাইটেশনের এই বিভিন্ন চেঞ্জ, এক্সাইটেশনের যে এফেক্টটা, সেটা আমরা এই চিত্রের মাধ্যমেই বুঝতে পারি যে আমার আর্মেচার কারেন্টের কি অবস্থা এবং পাওয়ার ফ্যাক্টরের কি অবস্থা, ঠিক আছে। এই চিত্রটাই আমাদেরকে পুরো একটা সামারি রিপ্রেজেন্ট করে। তো আজকের ক্লাস এখানেই শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।